বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় পরিবার হলো বিএনপি পরিবার। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধের শিকার হলো বিএনপি পরিবার এবং জিয়া পরিবার। আমাদের সামনে বসে আছেন মানবাধিকার লঙ্ঘনের চরমতম শিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মানবাধিকার সম্পর্কে বিন্দুমাত্র কোনো পিছুটান নাই মাননীয় স্পিকার। আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো মা যাতে তার সন্তানকে ক্রসফায়ারের নামে না হারান, বাংলাদেশের আর কোনো মা যাতে জায়নামাজে বসে তার সন্তান ফেরার প্রতীক্ষায় বসে থাকেন, প্রতিদিন চোখের জল ফেলেন। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানুষ মিথ্যা গায়েবী মামলা না শিকার না হন। বিলটার প্রথম লাইনেই দেওয়া আছে, যেহেতু মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন, এবং যাতে করে 2009 সালের আইনটা বাতিল করে দিয়েছিলেন, মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি, কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। সুতরাং সব পড়লাম, প্রথম লাইনটাই পড়লাম না যে 2025 সালের আইনটা আমরা অধিকতর যাচাই বাছাই করার জন্যই এনেছি। কেন অধিকতর যাচাই বাছাই করার প্রয়োজন মাননীয় স্পিকার? 2025 সালের যে অধ্যাদেশটা আমাদের সামনে এনে দেওয়া হয়েছে, এই অধ্যাদেশের দুইটা ইমপ্লিকেশন আছে। একটি ইমপ্লিকেশন হলো, আমরা যখন কোনো আইন করি, কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাক্ট করি, সেটা যদি এমন হয় যে এটা করেছি উইথ অ্যান আলটেরিয়র মোটিভ, এটা যদি এমন হয় যে এটা করেছি উইথ এ ম্যালাফাইডি মোটিভ, যদি এমন হয় যে বিএনপি ক্ষমতায় আসবে, তাকে কোনোভাবেই কাজ করতে দেওয়া হবে না, সেরকম উদ্দেশ্য যদি থাকে, সে ধরনের উদ্দেশ্যপূর্ণ আইনের ভাষায় বলছি, জুডিশিয়াল রিভিউয়ের ভাষায় বলছি, কনস্টিটিউশনাল লয়ের একজন ছাত্র হিসেবে বলছি, দ্যাট ল ইজ এ ভয়েড অফ ইনিশিয়াল ল। মানে স্পিকার, মানবাধিকার কমিশন অধ্যাদেশ যেটা আনা হয়েছে 2025 সালের, সেই 25 সালের অধ্যাদেশের 16 ধারাটা যদি একটু কেউ ভালো করে পড়েন, তাহলে দেখবেন এটা ভিকটিমের জন্য আরেকটি মানবাধিকার লঙ্ঘনের সমান। সেটা আমি আপনাদেরকে একটু পার্লামেন্টের সামনে বলছি মাননীয় স্পিকার। এখানে বলা আছে, মানবাধিকার কমিশন দুইভাবে মানবাধিকার ভায়োলেশনের একটা বিষয় টেক আপ করতে পারবেন। একটা সুমোটো পারবেন, আর একটা কারো কমপ্লেনের বেসিসে পারবেন। ভালো কথা পারলেন। কমপ্লেনের বেসিসে নেওয়ার পরে কতদিনের মধ্যে এটা অনুসন্ধান বা তদন্তে পাঠাবেন তার কোনো গাইডলাইন নাই। তারপরে বললেন যেদিন পাঠাবেন সেদিন থেকে 30 দিনের মধ্যে একটা অনুসন্ধান হবে, অথবা তদন্তে সরাসরি পাঠাবেন। ভালো কথা, অনুসন্ধান করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর একটা 30 দিনের রিপোর্ট পাইলেন। সেই রিপোর্টের পরে কি করবেন? মানবাধিকার সংস্থা আবার একটা তদন্ত করবেন। কতদিনের মধ্যে তদন্ত করবেন সেটার গাইডলাইন নাই। ভালো কথা, আরেকটা রিপোর্ট নিলেন 2 মাস পরে, সেটাও ভালো কথা। রিপোর্ট নেওয়ার পরে দুই পক্ষকে ডাকাডাকি করবেন, দুই পক্ষকে শুনবেন, শোনার পরে ওনারা 4টা কাজ করতে পারবেন। নাম্বার 1, জরিমানা করতে পারবেন। কিন্তু জরিমানা কত টাকা হবে, কিভাবে রিলাইজ হবে, কোন আইনে হবে, তার কোনো গাইডলাইন এখানে দেওয়া নেই, আইনে বিধান নাই। মানে স্পিকার, বলা হচ্ছে কমিশন ক্ষতিপূরণ ইম্পোজ করতে পারবেন। ক্ষতিপূরণ কত টাকা হবেন, কি পরিমাণ হবেন, কি গাইডলাইন হবে, কিভাবে রিলাইজ হবে, কার কাছে যাবে, তার কোনো গাইডলাইন এই আইনের মধ্যে নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মানবাধিকার আইন কমিশনে বলা হচ্ছে আরেকটা কি করতে পারবেন, ওনারা সুপারিশ করতে পারবেন ওই ভিকটিম মামলা করতে পারবেন নাকি কোনো জায়গায় ধর্ণা দিতে পারবেন। 2 বছর মানবাধিকার কমিশনের পিছনে দৌড়ায় দৌড়ায় মনে হবে যে আমি মামলা করতে পারবো কি পারবো না, সেই কারণে সুপারিশ নেওয়ার জন্য মানবাধিকার কমিশনে যাওয়ার দরকার নাই। আমাদের মতো যারা
বটতলার উকিল আছে মাননীয় স্পিকার, আমরাই বলতে পারি যে এটা মামলা যাবে কি যাবে না। মাননীয় স্পিকার, আর একটা কাজ করতে পারবেন, মানবাধিকার কমিশন বাদী হয়ে তার পক্ষে মামলা করতে পারবেন। প্রশ্নটা হলো, তদন্তের পরে মানবাধিকার কমিশন যখন আপনার মতো নিরপেক্ষ চেয়ারে বসে দুই পক্ষকে শুনানি দিচ্ছেন, শুনানির শেষে তারপরে আপনি যে বাদী হয়ে এক পক্ষের মামলা করলেন, ক্যান ইট বি কল্ড এ রিজনেবল ল? Can it be called a neutral law? Can it be called a just and proper law? এই প্রশ্নগুলো যখন আমাদের সামনে আসে মাননীয় স্পিকার, তখন আমাদেরকে বিলের প্রথম লাইনেই বলতে হয়, মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন। মাননীয় স্পিকার, এখানেই শেষ নয়। আমরা একটা আইন জানি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধ, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো গুম করা। সেই গুম করা সংক্রান্ত একটা আইন করা হয়েছে, গুম কমিশন আইন। মানে স্পিকার, গুমের অপরাধকে এতটাই গুরুত্ব দিয়ে এই পার্লামেন্ট আইন পাশ করেছে যে কেউ গুম হলে তাকে মানবতা বিরোধী অপরাধের মধ্যে আমরা ফেলবো। মানে স্পিকার, সেই আইনটাকে ফ্রাস্ট্রেট করবে যদি আমি মানবাধিকার কমিশনে এই আইনকে এইভাবে রাখি। কারণ এখানে বলা হলো, গুম কমিশন আইনে বলা হলো, গুমের বিষয়ে তদন্ত করবেন মানবাধিকার কমিশন। তাহলে মানবাধিকার কমিশন কি করবেন? ওই যে তদন্তের কথা আছে, তদন্তের পরে যে তারপর ওনাদের কাছে পাঠাবেন। এবং গুম কমিশন বলে সেপারেট কোনো কমিশন তৈরি করা হয়নি বা স্কোপ রাখা হয়নি আইনে। গুম কমিশন বলতে যে ডেফিনেশন দেওয়া হয়েছে, সেই ডেফিনেশনের মধ্যে বলা হয়েছে গুম কমিশন মানে মানবাধিকার কমিশন। মাননীয় স্পিকার, আইনের এই অ্যাম্বিগুইটি থাকতে পারে না। আইন স্বচ্ছ হতে হবে, আইন পরিষ্কার হতে হবে। এটা ঐতিহাসিকভাবে বলছে, যারা আইন বিশেষজ্ঞ, যারা আইন সম্পর্কে গবেষণা করেন, একটা আইনের মেয়াদ ধরা হয় আগামী 20 বছর পর্যন্ত জনগণ এই আইনটা গ্রহণ করবে। তারপরে যদি লাস্টিং করে সেটা করবে। ধরে নেওয়া হয় 20 বছর পর পর একটা আইন পরিবর্তন যোগ্য হবে। আমরা যে আইনটা পেয়েছি, অধ্যাদেশটা, সেই অধ্যাদেশের যে ফ্লডগুলো আছে, সেই কারণে মাননীয় স্পিকার আমরা বলছি, সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত পরামর্শ করে অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন বলেছিলেন, জুলাই সনদকে ইমপ্লিমেন্ট করতে হলে আসেন এই পার্লামেন্টে আমরা একটা বিশেষ সংবিধান সংশোধন কমিটি করি, একটা বিশেষ কমিটি করি, যেখানে সবগুলো আলোচনা আসবে, যেখানে অধিকতর যাচাই বাছাইয়ের প্রশ্ন আসবে, যেখানে মানবাধিকারের যারা ভিকটিম আছে তাদের সাথে পরামর্শের প্রয়োজন আসবে। আমরা কুড়িল বস্তিতে যাব, আমরা ঢাকা শহরের বস্তিগুলোতে যাব যেখানে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে ফেরত যাব যেখানে সবচেয়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় যারা। আমরা সমস্ত শ্রেণী পেশার মানুষের সাথে, মানবাধিকার লঙ্ঘনের শিকার যারা হয়েছে তাদের সবার সাথে আমরা এই সেশন অতিক্রান্ত হওয়ার পরে আমরা আলোচনার দ্বার উন্মোচন করব মাননীয় স্পিকার। এবং সেই কারণেই আমরা বলতে চাই, অধিকতর পরামর্শ যাচাই বাছাই ছাড়া এই আইন, এই অধ্যাদেশ পাশ করা সম্ভব নয় বলেই একই সাথে মানবাধিকার কমিশন যাতে বাংলাদেশে খালি না থাকে জায়গাটা, 2000 আইনটাকে রেস্টোর করতে বলছি। 2000 আইনের 9 আইনের সেকশন 3 যদি পড়েন, আর 2025 অধ্যাদেশের সেকশন 3 যদি পড়েন, দুইটা আইনে নন অবস্ট্যান্টিভ ক্লজ আছে, দুইটা আইনের অটোনমাস ক্যারেক্টার একই, দুইটা আইনেই বলা আছে এই কমিশন কোনো কারো কাছে দায়বদ্ধ থাকবে না। সুতরাং এত ভয় কিসের? 2000 আইনের সেকশন 3 এবং 2025 সেকশন 3, যেখানে সুপ্রিমেসি অব দি কমিশন দেওয়া হয়েছে, যেখানে কমিশনের ক্ষমতাটা বাড়ানো হয়েছে, আমরা সেই লক্ষ্য ধরে এগিয়ে যাচ্ছি। আমাদের চেয়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার বাংলাদেশের ইতিহাসে
1971 সালের পরে আর কেউ হয়নি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার সামনে যারা বসে আছেন আমার বন্ধুরা, তারা বিগত 17 বছরের মধ্যে অনেকেই 17 বছর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, অনেকের পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। আমাদের সামনে যারা বসে আছে তাদের অনেকেই মানবাধিকার কি জিনিস সেইটা হাড়ে হাড়ে টের পেয়েছেন। আমি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় পরিবার হলো বিএনপি পরিবার। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধের শিকার হলো বিএনপি পরিবার এবং জিয়া পরিবার। আমাদের সামনে বসে আছেন মানবাধিকার লঙ্ঘনের চরমতম শিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মানবাধিকার সম্পর্কে বিন্দুমাত্র কোনো পিছুটান নাই। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো মা যাতে তার সন্তানকে ক্রসফায়ারের নামে না হারান, বাংলাদেশের আর কোনো মা যাতে জায়নামাজে বসে তার সন্তান ফেরার প্রতীক্ষায় বসে থাকেন, প্রতিদিন চোখের জল ফেলেন। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানুষ মিথ্যা গায়েবী মামলা না শিকার না হন। মাননীয় স্পিকার, আপনাকে একটা স্ট্যাটিস্টিক দেই। এই সরকারের বয়স প্রায় 42 দিন হয়ে গেছে। এই সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতেন। 42 দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। 42 দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, চাইল্ডহুড শোজ এ ম্যান, মর্নিং শোজ দ্য ডে। এই সরকার মানবাধিকারের কোন পথে হেঁটে যাবে, মানবাধিকারের রেকর্ডই বলছে আমরা সেই পথ ধরে হেঁটে যাচ্ছি। সুতরাং আমি আপনার মাধ্যমে মহান সংসদকে আহ্বান জানাবো, এই আইনটি পাশ করা হোক সবাই মিলে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি বিষয়টি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় বিরোধী দলের নেতা বিলটি উত্থাপনের ব্যাপারে আপত্তি করতে পারেন একজন সদস্য। 3-4 জন আপত্তি করলে একজনকে দেওয়া হয়, সে একজনকে দিয়েছি। আপত্তির ব্যাপারে আর একজনকে দেওয়া সম্ভব না। আপনারা আমাকে স্পিকার বানিয়েছেন, আমাকে তো এই হাউসের রেওয়াজ ফলো করতে হবে। আমি বিরোধী দলের সদস্য হিসাবে অনেক বছর এরকম আপত্তি দিয়েছি, 2 মিনিট সময় দেওয়া হয়েছে, আজকে 6 মিনিট সময় দিয়েছি আপনি বলেছেন বলে। আবার আমরা আমি এখন প্রশ্নটি সংসদের ভোটে দিতে চাই। দয়া করে বসুন, আমি প্রশ্নটি সংসদে ভোটে দিচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় আইনমন্ত্রী কর্তৃক জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনঃপ্রচলন বিল 2026 সংসদে উত্থাপন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মাননীয় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন আইন 2026 উত্থাপন করছি, যা পাশ করা হোক, উত্থাপিত আকারে পাশ করা হোক। আপনাকে আগে উত্থাপন করতে অনুরোধ জানিয়েছিলাম, আপনি বিলটি উত্থাপন করুন। এটা উত্থাপন করেছি, তারপরে আজকে দেখেন যাচাই বাছাই হলো। উত্থাপনের উপরই তাদের আপত্তি ছিল, সেজন্য আমি বিষয়টি প্রথম দিন হয়ে গেছে মাননীয় স্পিকার। গতদিন এটা উত্থাপন হওয়ার পরে ডিবেটের জন্য রাখা হয়েছিল, যাচাই বাছাই রাখ পর্যন্ত আগে উত্থাপিত ছিল। মাননীয় সদস্যবৃন্দ,
জাতীয় মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ পুনঃপ্রচলন বিল অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সংসদের সামনে প্রশ্ন হলো, সংসদে উত্থাপিত আকারে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 ও 3 এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 ও 3 এই বিলের অংশ হিসেবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই সংসদে প্রস্তাব করছি যে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 পুনঃপ্রচলন করিবার উদ্দেশ্যে আনিত জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 পাশ হলো।